শুরু করি। আজকে প্রথম গল্পটা আমি শুরু করব আমাদের ইনভেস্টিগেশন দিয়ে, যেটাতে অনেক কিছু ঘটেছিল, আমরা অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। গৌরব তিওয়ারির সাথে আমাদের কাজ করার ঘটনা রয়েছে। তো আমি শুরু করি। হ্যাঁ, আমি একটু কমেন্ট গুলো সরিয়ে দিলাম, ঠিক আছে? নাহলে হ্যালো প্রিয়দর্শিনী দি। তো গুড়গাঁওতে একটা কবরস্থান রয়েছে, ঠিক আছে? গুড়গাঁওতে তো অনেকগুলো কবরস্থান রয়েছে, তার মধ্যে ব্রিটিশ আমলের একটা রয়েছে, কবরস্থান রয়েছে। ওই কবরস্থানটা নাকি আর কোনো, ওই ব্রিটিশ আমলে কবর হয়ে যাওয়ার পর আর কোনো নাকি ওখানে কবর ফবর দেয়া হয় না, এবং কবরের আশেপাশে কিন্তু কয়েকটা পরিত্যক্ত, ওই যেমন তোমার ধরো ওই ব্রিটিশ আমলের বাড়ি রয়েছে, ওরকম রয়েছে। তো আমাদের কাছে এরকম মেল আসে যে আমাদের কাছে এরকম মেল আসে যে গুড়গাঁওতে এরকম জায়গা আছে, যদি তোমরা যেতে চাও কবরস্থানে, এবং বাড়িগুলো নাকি অত্যন্ত ভৌতিক, তোমরা যদি ইনভেস্টিগেট করতে চাও তো যেতেই পারো। তো আমরা কিন্তু আগেও গুড়গাঁওয়ে বেশ ইয়েগুলো শুনেছিলাম, মানে বেশ কয়েকটা ভৌতিক ঘটনা, ভৌতিক জায়গা থাকার ফলে, ভৌতিক জায়গা রয়েছে, এবং তার ফলে আমরা দেখি কি ওই জায়গাটা বেশ মানে আমাদের কাছে ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা দেখি বেশ মানে ভুতুড়ে আর কি, বেশ হন্টেড, মোস্ট ওয়ান্টেড, মানে জায়গা, হন্টেড জায়গার মধ্যে একটা হচ্ছে ওই গুড়গাঁওয়ের কবরস্থান, ঠিক আছে? তো আমরা সেদিন বলে রাখি যে আমরা প্রথমেই যখন ইনভেস্টিগেট করতে যাই, তখন আগে প্রথমে দিনের বেলা যাই, যেহেতু অনেক সময় কি হয়, পরিত্যক্ত জায়গাগুলোতে অনেক সময় বাধা নিষেধ থাকে, পুলিশ আসে, পুলিশ মানে জিজ্ঞাসাবাদ করে, অনেক সময় পুলিশ কেসে আমরা জড়িয়ে যেতে পারি। তো পুলিশরা তো মনে করেন না যে ওইগুলো রয়েছে, বা ভাবলেও তারা করেন না যে ওই তোমার ভূত প্রেত আছে বা তাদের ইয়েগুলো রয়েছে, ঠিক আছে? তা এবার আমরা প্রথমে দিনের বেলাতে যখন ওই কবরস্থানে যাই, তখন কিন্তু আমাদের রীতিমতো দেখতে পাই যে চারিদিকে গাছপালা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এবং মানে দিনের বেলাতেও যে ওখানে মানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, মানে এতটাই গহীন জঙ্গল হয়ে রয়েছে ওই জায়গাটা। এবার আমরা তো যাই, এবার ওখানে না মানে কবরস্থান থেকে বেশ অনেকটা দূরে রয়েছে, কেয়ারটেকার থাকে ওখানকার। এবার মানে অনেকটা দূরে বলতে মোটামুটি কবরস্থান থেকে বেশ খানিকটা, হয়তো 50-60 মিটার বা 100 মিটারের বেশি দূরে ওনার একটা ছোট ঘর মতন করা আছে, উনি থাকেন ওখানে, দুজন থাকেন অ্যাকচুয়ালি। এবার আমরা যখন দিনের বেলাতে যাই, ওখানে আমাদের বলা হয় যে আপনারা কেন যাচ্ছেন, ওখানে তো কেউ যায় না, এবং এখানে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে। তো আমরা ওখানে আমরা বলি যে আমরা এরকম ইনভেস্টিগেটর, আমাদের কাছে কার্ড থাকে, তো ওখানে দেখানো হয়। তো ওরা তখনও বলছে না, আপনারা কিন্তু ভেতরে যাবেন না, আপনারা বাইরে বাইরে যেগুলো কবরস্থানগুলো আছে সেইগুলো আপনারা করুন, সেইগুলো আপনারা দেখুন, কিন্তু বাড়ি, যে বাড়িটার কথা আপনারা শুনে যাচ্ছেন, সেই, হ্যালো মধুমিতা দি, সেই ঘটনা, সেই বাড়িগুলোর ভেতরে অন্তত যাবেন না, বাইরে যা করার করে নিন, এবং আমরা নিশ্চিত আপনাদের ভেতরে যাওয়ারও কোনো প্রয়োজন হবে না, বাইরে থেকেই আপনারা অনেক রকমের প্রমাণ পেয়ে যাবেন। তো আমরা দলে ছিলাম, আমি একটু সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, থ্যাংক ইউ মধুমিতা দি। তো আমরা প্রথমে গেছি, এক কবরস্থানটা দেখছি, এবং প্রথমে না দেখা যাচ্ছে যে একে তো ওই মানে সূর্যের আলো ঢুকছে না ভেতরে, তার ওপর ওই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মানে রীতিমতো গা মানে হয়ে যাচ্ছে, ভারী করে দিচ্ছে গাটাকে। এরপর আমরা দেখি যে এরপর আমরা ওই কবরস্থানের ভেতরে যাই, এবং কবরস্থানের ভেতরে গিয়ে বিভিন্ন রকম সাউন্ড যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা ক্যামেরাতে নিই দিনের বেলাতে। এটা তো রাতের বেলাতে কোনো যাওয়ার নেই, যখন প্রথম আমরা কবরস্থানে দিনের বেলাতে যাই সেই সাউন্ড গুলো কিন্তু আমাদের কাছে প্রমাণিত রয়েছে, ঠিক আছে?
এরপর আমরা যাই ওই বাংলোটায়। তো তখনও আমাদের, যখন আমরা ওই বাংলোতে দিনের বেলাতে ঢুকছি, তখনও কিন্তু ওখানকার যে কেয়ারটেকার রয়েছে, ওই কেয়ারটেকাররা কিন্তু বলছে যে আপনারা কিন্তু ভেতরে প্লিজ যাবেন না, আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম আমাদের অনেকেই অনেক কিছু বলে, আহ যার জন্য অনেকেই অনেক কিছু আর কি কি বলবো, যে বলে যে আপনারা যাবেন না, ওপরে কিছু নেই, ইয়ে নেই, এরকম বাধা দেয়। তো আমাদের তো ওরকম শোনার কোনো ব্যাপার নেই, আমাদের ইনভেস্টিগেট করতেই হবে। তো একটা পুরনো বাড়িতে যায়, এবং ওখানে আর একটা কথা বলে রাখি, যে এইটা যে সবসময় ফেক হয় বা বলে যে ভেতরে কেউ যায় না বা বাউন্ডারির আশেপাশে কেউ যায় না, তার প্রমাণ হচ্ছে যে কিছু না হলেও নেশারুদের ব্যাপারটা হচ্ছে ফাঁকা জায়গা, পরিত্যক্ত জায়গা পেলে ওখানে রয়েছে। কিন্তু ব্রিটিশ আমলের ঘরবাড়ি হওয়ার পরও ওখানে কিন্তু কোনো রকমের কোনো দরজা জানলা বলুন খোলা নেই। হ্যাঁ, যেমন আটকানো সেরকমই আটকানো, পরিত্যক্ত অবস্থায়। এত বছর আগেকার, মানে ব্রিটিশ আমলের যে বাড়িঘর দোর, ওখানে জানলাপত্র খুলে নিয়ে যাওয়ার কথা। মানে এতটাই ওই বাড়িগুলো আর ওই কবরস্থানটা হন্টেড, সেই জন্য ওখানে মানে কোনো নেশারু বলুন, চোর ডাকাত বলুন, কেউই আর ঢুকতে পারে না। ঠিক আছে, কোনো কিছু ছড়ানো অবস্থায়, ছেটানো অবস্থায় নেই, শুধু গাছগাছলা যেমন জংলা অবস্থায় পড়ে থাকে, ওরকম অবস্থায় পড়ে রয়েছে। এবার প্রথম বাড়িটার বর্ণনা দিই, যে অ্যাকচুয়ালি যে বাড়িটা মানে সবচেয়ে বেশি হন্টেড। আশেপাশে আরো 3টে বাড়ি আছে, 3-4টে বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু ওইটা হচ্ছে মোস্ট হন্টেড ওই বাড়িটা। বাড়িটার বর্ণনা দিই, যে বাড়িটার প্রথমে বর্ণনা দিই, কাঠের বাড়ি। ঠিক আছে, কাঠের বাড়ি ওখানে। আর বাড়িটা দোতলা, নিচে দুটো 2 BHK সেপারেশন, ওপরে একটা ঘর শুধু রয়েছে। ঠিক আছে, এবার আমরা যখন যাচ্ছি ওখানে, ভেতরে প্রথম ঢুকলাম দরজাটা খুলে, প্রথমে তো দরজা খুলছিল না, সেই লাথালাথি মারার পর লাথালাথি করার পর দরজাটা খোলা হলো। ঠিক আছে, ভেতরে গেলাম। জুন মাস নাগাদ আমরা গেছিলাম। জুন মাসে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি বলুন, ওখানে প্রচন্ড গরম হয়। ঠিক আছে, মানে ভ্যাপসা গরম ঠিক হয় না, শুষ্ক গরম আর কি। কোনো ঘাম হবে না, কিন্তু প্রচন্ড তোমার চামড়াগুলো জ্বলিয়ে দেবে। ঠিক আছে, ওরকম গরমে গেছি। তা আমরা যখন প্রথম ওই দরজাটা লাথালাথি করে খুলি, দিনের বেলার কথাই বলছি, রাতে যাওয়ার কোনো কোয়েশ্চেনই আসেনি তখন। আমরা দিনের বেলাতেই যা পেয়েছি, রাতে আর দ্বিতীয়বার করে আমরা আর যাইনি ওইখানে। ঠিক আছে, সরি। এবার আমরা প্রথমে ওই দরজাটা খুলে ঢুকি লাথালাথি করে, তারপরে গিয়ে ভেতরটা দেখা যাচ্ছে কি প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে। তো আমরা মনে করলাম এরকম অ্যাটমসফিয়ার পাওয়াই যায়, যেহেতু অনেকদিন ধরে বন্ধ রয়েছে, কিছু খোলা হয় না, সাথে সাথে একটা ভ্যাপসা বাজে গন্ধ, বাদুড় উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু এইসব বাড়িতে দেখা যায় যে বাদুড় থাকলেও পায়রা ফায়রা পাখি পাখির বাস হয়। ওখানে কিন্তু বাদুড় ছাড়া আর কোনো পায়রা বলুন বা আদার্স কোনো পশু পাখির কোনো চিহ্ন মাত্র ছিল না। ঠিক আছে, এবার আমরা ইনভেস্টিগেট করতে যাই। প্রথমে যখন ওই দুটো ঘর, নিচের দুটো ঘর রান্নাঘর ভেঙে চুরে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে ওটা রান্নাঘর ছিল, দুটো ঘর ছিল, বাথরুম টয়লেট ফয়লেট ছিল আলাদা রকম, আলাদা ভাবে। তা আমরা যখন প্রথম ঘরটাতে ঢুকি, হঠাৎ করে দাঁড়াম করে দরজার আওয়াজ হয়। তো আমরা ভাবি কি কেয়ারটেকার, হয়তো আমরা ওনাদের কথা শুনিনি বলে করেছে, কেয়ারটেকাররা হয়তো পুলিশ ফুলিশ ডেকে এনেছে। এবার আমরা যখন যাই, তখন দেখি কি যে না, কোনো কেয়ারটেকার ফেয়ারটেকার কিচ্ছু না, জাস্ট দরজাটা বন্ধ হয়ে গেছে, কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই। ওই জুন মাসের গরম কত জোর, ওই কাঠের ভারী দরজা কত জোর হাওয়া দিতে পারে, তারপরে ওরকম ভাবে দাম করে দরজাটা বন্ধ হয়ে যায়। দরজাটা বন্ধ হয়ে গেল। তো আমরা বললাম হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, দরজাটা খোলাখুলির চেষ্টা করছি আমরা, তো দরজাটা কোনোভাবেই খুলছে না। তো গৌরব তিওয়ারি বলছে যে এখন খোলার দরকার নেই, আগে আমরা ইনভেস্টিগেশনটা করে নিই, দিনের বেলা অত তো ভয়ের কিছু নেই। আগে আমরা ওপরটা দেখে আসি কি আছে, নিচে তো তেমন কোনো পাচ্ছি না, ওপরটা দেখে আসি। তো আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে গেলাম, সবার আগে একটা ছেলে গেছে।
ক্যামেরা নিয়ে আর কি। তারপরে আমরা আরো 2-4 জন মিলে ওপরে যাচ্ছি। তা গৌরব তিওয়ারি সেকেন্ডে ছিল। যখন ছেলেটা গেছে, ওই ওপরের ঘরটা দেখে মনে হচ্ছে পুরো গুদাম ঘর আর কি। গুদাম ঘর। হ্যাঁ, বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র রাখা রয়েছে, রাখা রয়েছে। কিন্তু একটা জায়গায় দরজার পাশে একটা মানে বস্তার মধ্যে করে কিছু একটা রাখা রয়েছে, এবং তার চারপাশে সাদা সাদা ওই চকের গুঁড়ো হোক বা যে কোনো গুঁড়ো গুঁড়ো টাইপের গোল করা, এবং কতগুলোই মানে অনেক পুরনো সেই পচে যাওয়া লেবুর মধ্যে ওরকম পেরেক ঠোকা। আর যেটা বস্তাটা রয়েছে তার বস্তাটার মুখে মানে লাল সুতো দিয়ে কিছু একটা পেঁচিয়ে রেখেছে। তো আমাদের এটা বলা থাকে, বা গৌরব তিওয়ারি নিজেও মানতেন এটা, যে উনি বলতেন যে এইসব জিনিস না ধরাঘাটা করা বেশি ভালো না। মানে কোথায় কি করা থাকে না থাকে, কি থেকে কি হবে, তো যতটা সম্ভব তোমরা এড়িয়ে চলো। বা যখন ওই ইয়েটা দেখি আমরা, আমাদের কিন্তু স্ট্রিক্টলি মানা করে দেয় যে ওই ওই বস্তাটা কিন্তু আপনারা কোনোভাবেই মানে তোমরা কোনোভাবেই ছোবে না, ঠিক আছে? দূর থেকে যা আছে আছে, তোমাদের যা দেখার ওই দূর থেকেই দেখো। হুম এবার তো দেখা হয়েছে। তো এবার আমরা যখন চলে মানে ওপরটা তো আর অত কিছু দেখার নেই, ওই পুরোনো ভাঙাচোরার ওই বস্তা ছাড়া। এবার আমরা যখন নেমে আসবো, যে প্রথম যে ছেলেটি ওপরে ছিল তার কি এমন হলো, সে তো প্রথমে তো চুপ করে বসেছিল, দাঁড়িয়েছিল, মানে কোনো অ্যান্সার দিচ্ছিল না। আমরা যেমন বা বিভিন্ন ক্যামেরা সাউন্ড ক্যাপচার করার জন্য এদিক ওদিক করছি বা কোনো একটা সাউন্ড পেরে, ও পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে ওইটাকেই দেখছে। এবার আমরা নেবে চলে আসছি, হঠাৎ করে ও তখন ওই ইয়েতে ধরতে যায়, ওই বই মানে বস্তাটাকে ধরতে ধরতে যায়, এবং না ও পুরো লেবুটাকে এরকম ভাবে ধরে ধরে দেখছে। ধরার পর আমাদের বলছে, আরে এটার মধ্যে পেরেক ফেরেক কেন পোতাই, এত পুরনো লেবু, বাবা কি গন্ধ, এইসব বলে না এইসব বলেছে। আমাদের বলার পর ও তখন গৌরব তিওয়ারি বলছে যে তোকে বারণ করলাম তুই ওইগুলোতে হাত দিস না, তুই কেন তাও হাত দিলি? কিসের দরকার তোর? ওইটার মধ্যে তো জানার দরকার ছিল না তোর ওইটার মধ্যে কি আছে না আছে। হুম তো তো তুই ফেলে দে, শিগগিরই ফেলে দে। ফেলে দিল ছেলেটা, মানে যেখানে ছিল সেখানেই রেখে দিল, আর বস্তাটা খোলার সাহসও পেল না। এবার আমরা যখন নিচে এসেছি, নিচে আসার পর আবার বেরোতে হবে, কারণ আমরা আবার রাতে ইনভেস্টিগেট করতে আসবো। হঠাৎ আমরা যখন নেমে এসেছি, ওপরের যে দোতলার যে ঘরটা ছিল, ওই ঘরটার মধ্যে না সে দুমদাম দুমদাম আওয়াজ, ঠিক আছে, দুমদাম দুমদাম আওয়াজ। এবার আমরা ভাবছি বাবা দুমদাম আওয়াজ হচ্ছে, তাহলে আবার যাই ওপরে। প্রথমের যে ছেলেটা গেছে, মানে যে ছেলেটা ছিল গৌরবের সাথে আর একটা ছেলে গেছে, বুঝলেন? যাওয়ার পর ওই দোতলার ঘরে গিয়ে মানে আমরা যখন দেখছি যে হঠাৎ করে শুনতে গৌরব তিওয়ারি চিৎকার করছে, চিৎকার করছে। তা আমরা গেছি, গিয়ে দেখি ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তা যে ছেলেটা সঙ্গে গেছিল গৌরবের, আমরা ভাবছি হঠাৎ করে এর কি হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, জল ফলও নেই আমাদের কাছে, এই এই মানুষটাকে এখন কি করে তুলে নিয়ে যাব? হ্যাঁ, তো কোথাও নেই, কিছু নেই, ওকে তো কোনো রকমে ধরাধরি করে নিচের ইয়েতে নিয়ে আসা হলো ছেলেটিকে। এবার ছেলেটির অনেকক্ষণ বাদে বোধহয় ওই থাবড়া থুবড়া মারছি আমরা, সে ওট 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 এরকম করা হচ্ছে, তাও দেখি জ্ঞান ফিরছে না। এইদিকে এমন সময় হয়েছে কি, সেই যে দরজাটা লেগেছে সে আর দরজাটাও খুলছে না। না, ভূতে ধরেছিল বলবো না, ঠিক শোনো তার আগে বলি। হুম সে দরজাও খুলছে না। এবার আমাদের তো ভয় লেগে গেছে, এবার আমরা বেরোবো কি করে? এবার যে কেয়ারটেকার রয়েছে সে তো বহু দূরে রয়েছে, সে তো আমাদের গলাও শুনতে পাবে না। আমরা চিৎকার চেঁচামেচি করছি, করছি, সে কোনো ভাবেই তারা মানে দরজা খোলা যাচ্ছে না, তো যাচ্ছেই না। এমন ভাবে মানে মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে একদম টেনে ধরে রয়েছে, আমাদের বেরোতে দেবে না। হ্যাঁ,
এরপরে হঠাৎ করে ওই তারপরে আমাদের ইয়ে হয় যে দরজাটা খুলছে না, আরেকটু অপেক্ষা করি। আমাদের এরকম হয় কি মাঝে সাঝে যে এরকম ভৌতিক কার্যকলাপের সাথে আমরা যেহেতু পরিচিত, তো আমরা বেশি উতলা হই না যে ঠিক আছে আমাদের ওপর অ্যাটাক করবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর শান্ত হয়ে যাবে, দরজাটা আপনি আপ খুলে যাবে। এবার আমরা চেষ্টা করি যে আমরা ইয়ে করি যে যে ছেলেটি অজ্ঞান হয়ে গেছিল সেই ছেলেটিকে আমরা জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। সে তো কোনোভাবে ইয়ে করা যাচ্ছে না, সে থাবড়া তুবড়া মেরে ইয়ে করে, যে জলও আমরা এমনই ইয়ে যে জলটাও নিয়ে যাইনি আমরা, জানি তো দিনের বেলা তো আর এমন কিছু হয় না যে এরকম অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে আমাদের, তো এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়। ঠিক আছে, তা আমরা অনেক সময় জল ক্যারি করলেও গাড়িতে রেখে আসি, অনেক সময় আমাদের সাথে ওই ক্যামেরা ইনস্ট্রুমেন্ট বিভিন্ন থাকে বলে তো ওই জলের বোতল ফোতল ক্যারি করার অত মনেও থাকে না, যা হয় গাড়িতে গিয়ে হয়। তা এবার অনেকক্ষণ বাদে যে ছেলেটার একটুখানি ওই চট থাপ্পড় খাওয়াতে, আর নাকটা না আমি দেখলাম যে নাকটা অনেকক্ষণ এরকম ভাবে না গৌরব থিওরি টিপে থাকলো, তার ফলে বেশ কিছুক্ষণ বাদে এক ছেলেটা করে জেগে উঠলো। এবার সে তো জেগে উঠলো, উঠে ব্যাবাচাকা খেয়ে বসে আছে, সে তো চারিদিক দেখছে, আমাদের কাউকে দেখে ভাবছে যে কোথায় রয়েছি। তা ও বলছে, আমরা যখন জিজ্ঞেস করছি কি রে তোর কি হয়েছে, ঠিক হয়েছিস, ঠিক আছিস, ও আর কোনো উত্তর দেয় না, একদম স্পিকটি নট, মুখে মনে হচ্ছে সেলোটেপ মেরে দিয়েছে কেউ। হুম। হ্যাঁ, উতলা অবশ্যই হতে নেই এইসব ব্যাপারে। হ্যাঁ, তা আবার আমরা ওর যখন জ্ঞান ফ্যান ফেরে তার কিছুক্ষণ বাদে আহ, ওর দরজার কাছে গিয়ে আমরা যখন লাতালাতি করি, তখন হয়তো ভগবানের আশীর্বাদ হোক বা ওদের যে ইয়ে রয়েছে কেয়ারটেক, ভগবানের আশীর্বাদই আমি সাধারণত বলে থাকি এটাকে, যে ভগবান তো আর কোনোভাবে মানে ওই শিব কালী দুর্গা রূপে এসে আমাদের হেল্প করে না, মানুষের দ্বারাই উপকার করেন। তো কোনো কারণে অনেকক্ষণ হয়তো কেটে গেছে বলেই হয়তো কেয়ারটেকার দুটো আমাদের খোঁজ করতে ওই বাড়িটার ভেতরে এসছে, এসে দেখে ওরকম দরজায় দুম লাথি পড়ছে, দরজা খুলছে না। কিন্তু বিশ্বাস করবে না, ওরা যেই একটুখানি ছুলো, ছোঁয়ার পর মানে দরজাটা যেই ধাক্কা দিয়েছে আপনি আপ খুলে গেল। আমরা এতক্ষণ 4-5 জন ছেলে মেয়ে মিলে দরজা ধাক্কেও মানে যেটা খুলতে পারছিলাম না, ওই কেয়ারটেকার আসাতেই দরজাটা খুলে গেল, আমরা বেরিয়ে আসলাম। হুম। এরপর হিয়েটা বললো তখন কেয়ারটেকার গুলো আমাকে বলছে, দেখুন বাবু আপনাদের, দেখুন স্যার আপনাদের তো বললাম যে এই বাড়ির ভেতরে ঢুকবেন না, আপনারা তো বুঝতেই পেরেছেন এরকম আমরা দেখি। তা আমরা তখন বলছি, তা ওই পরের ছেলেটিকেও জিজ্ঞেস করি, একটু জল ফল ধাতস্থ করার পর ওই ছেলেটিকে গাড়িতে নিয়ে যাই, গাড়িতে নিয়ে গিয়ে আমরা ধাতস্থ করি জল ফল দিয়ে। তাও ধাতস্থ হওয়ার পরও ও কিন্তু অনেকক্ষণ কথা বলেনি। তো তখন আমরা কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, এই মানে জায়গাটা অভিশপ্ত কিসের জন্য, এই পাশে কবরস্থান রয়েছে সের জন্য না অন্য কোনো ব্যাপার আছে? বলছে না, ইংরেজ আমলে একজন ইংরেজের স্ত্রী নাকি এই বাড়িটার মধ্যে গায়ে আগুন দিয়ে সুইসাইড করেন। ঠিক আছে, সুইসাইড করার পর এরপর থেকে যত জন এই বাড়িটা কিনেছে প্রত্যেকের তা 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে, এবং বেশ 4-5টা ফ্যামিলির মৃত্যু মিছিল হওয়ার পর এই বাড়িটাকে আমরা পরিত্যক্ত অবস্থায় ঘোষণা করি, মানে পরিত্যক্ত অবস্থায় রেখে দিই, এবং কেউ যাতে বিক্রি না হয় সেই দিকে আমরা নজর রাখি। তো আমরা মাঝে মাঝে এখান থেকে যেহেতু দূরে রয়েছি, মাঝে সাঝেই দেখা যায় ওই বাড়িটার মধ্যে আগুনের গোলা ঘুরে বেড়াচ্ছে, কোনো ছায়ামূর্তি এপাশ থেকে ওপাশে ওই বাড়িটার মধ্যে চলে যাচ্ছে, বা কখনো একদম সাদা ধপধপে মেমরা যেমন করতো ওরকম মেমকে চলাফেরা করতে দেখেছি। যার জন্য এখানে আমরা না থাকাকালীনও অন্য কোনো বাইরের লোক, আপনাদের মতন উৎসুক পাবলিকও যারা জানে এই বাড়িটা সম্বন্ধে, তারাও কিন্তু আসতে ভয় পায়। তো এই স্যারটি যিনি, যার এরকম হয়েছে, তাকে বরঞ্চ আপনারা একটা কাজ করবেন, কোনো ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে একটু ঝাড়িয়ে ফাড়িয়ে নেবেন, নিলেই উনি ঠিক হয়ে যাবেন। সে তো নাই ঠিক হবে ঠাকুর বাড়ি যাব।
তারপরে আমরা যখন বেরিয়ে আসছি, ও তখন হঠাৎ বলে মানে যে ছেলেটি অজ্ঞান হয়ে গেছিল সেই ছেলেটি বলে ওঠে যে আমি দেখি কি পুরো জ্বলন্ত অবস্থায় একটা সাদা কিছু পড়া, শুধু বোঝা যাচ্ছে জ্বলন্ত এবং সাদা সাদা কিছু পড়া, আর চামড়াগুলো খুলে খুলে পড়ছে, এরকম একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। এবং কিছুটা আমরা যখন ওই দরজাটা ভেদ করে ভেতরে ওই হাঁটাহাঁটির শব্দ শুনে আমি আর গৌরব স্যার যখন ভেতরে ঢুকছি, তখন দেখছি ওই জ্বলন্ত যে ছায়াটা বা অবয়বটা আমাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে আমি আর নিজেকে ইয়ে করতে পারিনি, আমার আমি সেন্স হারিয়ে ফেলি। এবার ছেলেটিকে বাড়ি মানে যে যার মতন আমরা বাড়িতে চলে যাই। পরবর্তীকালে যে ছেলেটি অজ্ঞান হয়ে গেছিল সেই ছেলেটি বহু দিন অসুস্থ ছিল। পরে ওকে অনেক মানে প্রোটেকশন দিয়ে ইয়ে করে বাবাজির কাছে নিয়ে গিয়ে, পুরোহিতদের কাছে নিয়ে গিয়ে মেহেন্দিপুর বালাজিতে তাকে নিয়ে যাওয়া হয়। এই মেহেন্দিপুর বালাজিতে নিয়ে যাওয়ার পর উনি পুরোভাবে সুস্থ হন এবং পরবর্তীকালে সে কিন্তু আমাদের সাথে আর জয়েন করেনি। হয়তো তার বাড়ির লোকজনের ইয়ে ছিল, তার জন্য হয়তো আমাদের সাথে, অনেকেই তো বাড়ির লোক ভাবে যে যদি কিছু হয়ে যায় ছেলে বা মেয়ের, অনেকেই অনেক কিছু জানে না, যদিও আমার বাবাও জানতো না। তা কেমন লাগলো একটু বলো বন্ধুরা। মধুমিতাদি ওই অবস্থায়, দরজা বন্ধ অবস্থায় ইষ্ট নামও আমাদের মনে থাকে না, কি করব তখন মনে হয় যে বাবারে কি হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা একটু যদি বলো আমাকে। এটা একটা ইয়ে ঘটনা। আর একটা ঘটনা বলি। মধুমিতা দি, বাহ, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। সৌম্য চ্যাটার্জি, সাংঘাতিক ব্যাপার, ছেলেটাকে ভূতে ধরেছিল। না সৌম্যদা, ভূতে হয়তো ধরেনি, কিন্তু ওই হয়েছিল কি, ওই যেহেতু জ্বলন্ত অবস্থায় দেখছিল যে বারবার করে মানে সামনের দিকে এগিয়ে আসছে, হয়তো সেই কারণেই ভয়টা পেয়েছিল। হ্যাঁ, একটা প্ল্যানচেটের ঘটনা বলি, ঠিক আছে। প্ল্যানচেটের ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা এসছিল মানে আমাকে আমার এক জেঠু বলেছিল। জেঠু বলতে আমার উনি হচ্ছেন মানে আমাকে কোনো কারণে একজনের হাত থেকে বাঁচিয়েছিল, পরবর্তীকালে সেটা পরে বলবো। তা ওই মানে বলে না, প্ল্যানচেট করা একদমই ভালো না। হুম। সোনালি সোনালিদি বলছে যথেষ্ট। আবার সাউন্ড চলে গেছে নাকি? হ্যাঁ, যথেষ্ট ভয়ঙ্কর, থ্যাংক ইউ সোনালিদি। এবারে জেঠুটা বলছে যে যারা প্ল্যানচেট করে বা না জেনে শুনে প্ল্যানচেটে বসে যায়, অনেক সময় ইয়াং বাচ্চাদের মধ্যে একটা মানে টিনেজ বাচ্চাদের মধ্যে একটা ইয়ে থাকে যে প্ল্যানচেট করে এমন কাউকে ডেকে আনি। তো এই ঘটনাটা শুরু হয় একটা বাড়ির ঘটনা। বাড়িটার হচ্ছে যৌথ ফ্যামিলি। 2023-এর শেষে ওই বাড়িটার মধ্যে ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়, ঠিক আছে। তা প্রথম ইয়েটা হচ্ছে 2023-এ। 2023-এ কি হয়, শেষে ডিসেম্বরের দিকে আমরা পিকনিক শুরু করি। ওই পিকনিকে ওরা ছাদের ওপর, যেহেতু অনেকগুলো ফ্যামিলি, মানে প্রায় ওই বাড়িটায় 12-15 জন লোক বসবাস করেন একসাথে, জেঠিমা কাকিমা কাকারা মিলে, দাদু ঠাকুমা মিলে। তো সেহেতু সে বাড়ির ছাদের ওপরই পিকনিক করছে। তো রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পর পিকনিক শেষ হয়ে গেছে। পিকনিক শেষ হয়ে যাওয়ার পর ওরা ঘর যে যার মতন শুয়ে পড়েছে।
এবার পিকনিক শেষ হয়ে যাওয়ার পর পরের দিন থেকে মানে রাতে ওরা তো বেশ ক্লান্ত ছিল বলে, দারুণ লাগে প্ল্যানচেটের গল্প, থ্যাংক ইউ। কিন্তু প্ল্যানচেট কিন্তু বহুত ভয়ঙ্কর, যদি সত্যিকারের মানে সেই ব্যাপারগুলো না জানা হয় তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হয় মধুমিতাদি। তো এবার বলি, যখন ওই পিকনিকটা শুরু হয়েছে, হয়তো রাতেই শুরু হয়েছে, ওরা হয়তো বুঝতে পারেনি, যথেষ্ট ক্লান্ত ছিল। তা 2023-এর শেষ থেকে শুরু হয়, ওই পিকনিক হওয়ার পর থেকে শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হয় অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা। যেমন কি, কোনো কেউ নেই বাড়িতে, প্রত্যেকটা দরজায়, মানে যেহেতু বাড়িটা তিনতলা বাড়ি এবং যথেষ্ট বড় বাড়ি, এবং একসাথে প্রত্যেকটা দরজায় টক 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 করে 3বার করে আওয়াজ করে, টক 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 এরকম করে আওয়াজ করে। এবার বাড়ির বড়রা ভাবে কি যে বাড়িতে তো আরো বাচ্চারা রয়েছে, হয়তো ইয়ার্কি ভাই বোনরা ইয়ার্কি মেরে এইসব ইয়ে করছে আর কি, মানে ইয়ার্কি মারছে বা ভয় দেখানোর চেষ্টা করছে। তা এরকম 2-3 দিন যাওয়ার পর দরজার খটখটটা তো দিনের বেলা, রাতের বেলা, সন্ধ্যেবেলা যখন তখন হচ্ছে। তারপরে হঠাৎ হঠাৎ শুরু হলো কোনো হাওয়া বাতাস ছাড়া দাঁড়াম দুরুম করে দরজা জানলা খুলে যাওয়া, আপন মনে আবার বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, এবার ওরা ভাবছে যে একসাথে এই এত বড় 3তলা বাড়ির দরজা জানলা কি করে একসাথে বন্ধ হচ্ছে, মানে কত জোরে হাওয়া দিচ্ছে যে একসাথে দরজা জানলা যে কটা খোলা রয়েছে সেই কটা হাওয়া দিচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে দরজা জানলাগুলো। এবার ওনারা কি করেন, যে বিভিন্ন রকমের কিন্তু আরো দেখা যাচ্ছে যে কখনো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, যেন মনে হচ্ছে সিঁড়ি থেকে কেউ ওপরে ওঠা নামা করছে। কখনো কেউ বাথরুমে গেলে মনে হচ্ছে যে লাইট, মনে হচ্ছে পেছনে দাঁড়িয়ে রয়েছে, কখনো লাইট নিভিয়ে দিচ্ছে, বাথরুম থেকে কলের জলের আওয়াজ, এটা দিনের বেলা রাতের বেলা সবসময় শোনা যাচ্ছে। হ্যাঁ, এরপরে আহ 1 সেকেন্ড একটুখানি দেখে নি, দাঁড়াও। হ্যাঁ, এরপরে ওদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, জন্মদিন হোক বা কিছু হোক, কোনো একটা অনুষ্ঠান ছিল, ঠিক আছে। তা ওদের বাড়িতে যেহেতু একেই অনেক লোক, তারপর পাড়ার আত্মীয় স্বজন, পাড়ার লোকজন আছে, আত্মীয় স্বজনরা রয়েছে, তো বিশাল ব্যাপার। তা ওদের বাড়িতে রান্না বান্না হচ্ছে, মাছ মাংস রান্না হচ্ছে। এরপর যখন ওরা দেখে, যারা রান্না করছিলেন, দুটো রান্নার মাসি রান্না করছিলেন, আরো হেল্পার যারা ছিল ওরা হেল্প করছিলেন। এবার যখন সব রান্না বান্না হয়ে গেছে, এবার লোকে যখন খেতে বসবে, হঠাৎ এই সময় রান্নার মাসিদের খুব জোর আর্তচিৎকার আর কি। আর্তচিৎকার মানে ভয়ের চোটে যে চিৎকারটা আমরা করে উঠি না, ওরে বাবা গো, কে বাঁচাও বাঁচাও, এ কি দেখে ফেললাম, এরকম করে চিৎকার করছে ওরা। তা বাড়ির আশেপাশে যারা মানে বাড়ির আরো যারা শুনতে পেয়েছে এরকম চিৎকার, ওরা এসে দেখে কি, ওই বউ দুটো না, মানে রান্নার যে বউ দুটো রান্না করছিল সেই বউ দুটো না টক 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 করে কাঁপছে আর হরিনাম জপ করছে ওরা। হ্যাঁ, এবার হরিনাম জপ করছে, জপ করার পর এবার বলছে কি, যে বলছে তোমাদের কি হলো, এরকম করে চিৎকার করছো কেন? বলছে আমরা কিছু বলতে পারছি না, এরকম মানে গলা কাঁপিয়ে ইয়ে করছে। হ্যাঁ, যে ওরাও বুঝতে পারছে না, ওরাও জিজ্ঞেস করছে, তখন বলছে তখন আর একজন এসে বলছে ঠিক আছে ওনাদের একটু ধাতস্থ হতে দিন, তারপর বলছে। তা ওনারা বলছে আমাদের যখন মাছ মাংস সব রেডি ফেডি করে ঢাকা রেখে আমরা একটু হাত পা ধোয়ার জন্য পাশে গেছি টয়লেটে, হ্যাঁ, তখন এসে দেখি কি, একটা কালো কুচকুচে, হ্যাঁ, 1 মিনিট, হ্যাঁ, কালো কুচকুচে চুল দুটো এরকম করে সামনে ইয়ে করা, সামনে ফেলা, আর না বলছে যে আমরা বুঝতে পারছি না ছেলে কি মেয়ে, এরকম দুটো হাত দিয়ে মাংস খাচ্ছে, খুবলে 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 খাচ্ছে।
মাছ মাংস যা আছে। এবার আমরা তখন বলছি, এই তুমি কি করছো, এটা মাছ সবাইকে দিতে হবে এরকম ভাবে? কে মাছ মাংস খায়? কে আপনি এরকম করে খাচ্ছেন কেন? এবার বলছে যে সরি, ওনারা বলছে, বউ দুটো বলছে যে আমরা যে বলে যাচ্ছি ওনার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, ওই দু হাত দিয়ে ওরকম মাছ মাংস থেকে ওই ডেচকি থেকে ওই গরম গরম ওরকম খাচ্ছে মাছ মাংস। এবার উনি বলছে, ওনারা বলছেন যে আমি গিয়ে যেহেতু শুনছে না, আমি গিয়ে এরকম কাঁধে হাত দিতে মনে হলো আমার হাতটা যেন কে কেটে ফেললে, এতটাই ঠান্ডা শরীর মনে হচ্ছে, মানে কিছু একটা ঠান্ডা জিনিস, শরীর না, কিছু একটা ঠান্ডা জিনিসে আমি হাত রেখে ফেলেছি। এবার বলছে যখন আমি এরকম ইয়ে করে হাতটা সরিয়ে নিয়েছে, উনি জাস্ট ঘাটটা এরকম করে ঘোরালেন, ঘুরিয়ে দেখছেন কি এইখান থেকে এত দূর হাসি, মানে কাটা, মুখটা কাটা এরকম ভাবে। হ্যাঁ, সেই মানে বলে না জাপানিজ বা চীনা একটা সেই ইয়ে ছিল এরকম করে, দাঁত মানে পুরোটাই কাটা। হ্যাঁ, ওরকম ইয়ে, আর হি 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 করে হাসছে। হাস আর দেখছে চোখগুলো এই মানে চোখে কোনো মনি ফনি কিছু নেই, চোখে শুধু কোটর দুটো রয়েছে। ওই দেখে চিৎকার করতেই বলছে চোখের সামনে ওই ভ্যানিশ হয়ে যায় একদম, যে খাচ্ছিল। তো এবার ওরা তো মুশকিলে পড়েছে, কি করবে কি করবে। তা এই করতে হতে ও তো আর রান্না বান্না খাওয়া দাওয়া হলোই না, আবার নতুন করে বিভিন্ন রকম জোগাড়পাতি করে হোটেল থেকে এনে অত লোকের আবার নতুন করে ইয়ে করে অনুষ্ঠানটা সম্পন্ন করলো। ঠিক আছে, এরপরে আবার শুরু হলো হচ্ছে, এ তো শুরু হচ্ছেই। এরপর একদিন ওদের বাড়িতে যে 5-6 জন বাচ্চা ছিল, তার মধ্যে যে সবচেয়ে বড় কলেজে পড়ে যে দিদিটা, সেই দিদিটা একদিন ছাদে কাপড় তুলতে গেছে বিকেল বেলা। আর বাচ্চাগুলো বলছে তুই ছাদে কাপড় তুলতে যাচ্ছিস, তাহলে আমরাও খেলি। এইসব ঘটনা যেহেতু দরজা জানলা বন্ধ হয়ে যাওয়া, বাথরুমে আওয়াজ হওয়া, বা পেছন পেছন কারুর পায়ের শব্দ হওয়া যেহেতু হয়ে রয়েছে, সেহেতু সরি, সেহেতু তোমার ইয়ে করেছে, ওরা কিন্তু বলছে যে তাহলে দিদি তুই যখন উপরে ছাদে যাচ্ছিস, আমরা কিন্তু ছাদে খেলতে যাই তোর সাথে। তো বলছে চল। এবার ও ছাদে যখন জামা কাপড় তুলছে, হ্যাঁ, আর হঠাৎ করে বাচ্চারা কিন্তু অন্য সাইডে খেলছে, যেহেতু বিশাল বড় বাড়ি, অনেকগুলো মেম্বার রয়েছে, বিশাল বড় বাড়ি, ওরা একটা জায়গায় জামা কাপড় মেলার, আর একটা জায়গায় এমনি খালি রয়েছে, ওই জায়গাটায় ওর ভাই বোনরা খেলছে। তা ওই ভাই বোনরা শুনতে পাচ্ছে দিদি ওরকম করে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে ইয়ে করে ফেললো, আমাকে কে যেন ধরেছে ধরেছে এরকম করে চিল্লাচ্ছে। হ্যাঁ, তা ওরা গিয়ে দেখে এরকম করে পেছন থেকে কারা, কেউ যেন, ওরা দেখতে পাচ্ছে না, বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছে না কে। হ্যাঁ, মানে চুলের মুঠি ধরে এরকম দেয়ালের সাথে এরকম ভাবে ওকে ইয়ে করে রেখেছে, ঝুলিয়ে রেখেছে মাটি থেকে। এবার ও তো হাত মানে পা ইয়ে করছে নাবার জন্য, ওই দেখে বাচ্চাগুলো তো কোনো ভাব, মানে ওই দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওরাও চিৎকার করতে করতে নিচে গেছে। মা কাকিমা জেঠিমাদের যে যার মতন ডেকে এনেছে, ডেকে এনে ওরা দেখছে যে এ তো কোনোভাবেই ছাড়া যাচ্ছে না, আর শুধু দেয়ালের সাথে একবার করে এরকম করে ওঠা, তারপরে করছে কি যেই ইয়ে এসছে তখন দেখছে কি এরকম ভাবে একবার করে ধাপ করে ইয়ে করছে, আবার উঠিয়ে দিচ্ছে, আবার ইয়ে করছে, আবার উঠিয়ে দিচ্ছে, চুলটা কিন্তু এরকমই ধরা রয়েছে। ওই দেখে তো ওইভাবে ওরা দেখছে যে কোনোভাবেই তো ইয়ে করা যাচ্ছে না, ওকে শান্ত করা যাচ্ছে না, বা কি হয়েছে ওর নিজেরাও বুঝতে পারছে না। তখন ওর ঠাকুমা করেছে কি, ঠাকুর ঘর থেকে ওই মা লক্ষ্মীর যে জলের ঘর, মানে গড়ার যে ঘটের যে জলটা, ওই ঘটের জলটা এনে ওর গায়ে ছেটাতে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মেয়েটা অজ্ঞান হয়ে গেল, ওকে কোনো রকম কোলে ফোলে তুলে নিয়ে এসে জ্ঞান ফ্যান ফেরানো হলো, ইয়ে হলো। ততক্ষণে কিন্তু ওর কিন্তু ভুলে গেছে ও কি করেছে, ওর সাথে কি হয়েছে। তো ও যখন বলছে তুই ঠিক আছিস, বা ও যখন ঠিক বলছে ঠিক আছিস বাবু, ইয়ে করছিস, তা তখন ও তখন বলছেন হ্যাঁ আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি, তোমরা এরকম কেন বলছো, কি হয়েছিল আমার? না কিছু না, ঠিক আছে। এরপর একদিন ওর ঠাকুমা ঠাকুর ঘরে পুজো দিতে গেছে,
ঠিক আছে, ঠাকুর ঘরে পুজো দিতে গেছে। এবার বাড়ির লোক দেখছে স্নান ফান করে পুজো দিতে যেমন যায় ওপরের চার, ওনাদের বোধহয় খুব সম্ভবত চারতলায়, হ্যাঁ চারতলায় ঠাকুর ঘর ছিল। তা ওই ঠাকুর ঘরে পুজো দিতে গেছে এবং অনেকক্ষণ ধরে ওর ঠাকুমা নামছে না দেখে তা মা মা করে চিৎকার করেছে, বাড়ির বউরা তো তাও সাড়া দিচ্ছে না। এবার ওনার শ্বশুর গেছেন ওনাকে ডাকতে, মানে দাদু গেছে ঠাম্মাকে ডাকতে যে অনেকক্ষণ তো হলো, তুমি এখনো কেন নামছো না ঠাকুর ঘর থেকে, কি হয়েছে? গিয়ে দেখে ওই মানে জানা যায়নি কেন হলো, উনি দেখেন যে ঘাটটাকে মুচড়ে ঠাকুমাটাকে মেরে ফেলা হয়েছে। ওখানে মৃত অবস্থায় ঠাকুরের সিংহাসনের ওইখানে উনি ঘাড় মুচড়ানো অবস্থায় পাওয়া যায়। এবার তো থানা পুলিশ করা হয়। পরবর্তীকালে কিছুই ধরা পড়ে না, যে কে ঘাটটা মুটকেছে করা হয়েছে তো কিছুই ধরা পড়ে না। হ্যাঁ, পরবর্তীকালে যে ওর দাদু বলে ওই যে ওর বড় নাতনিকে যে ঘটের জলটা, ও পরবর্তীতে দেখা যায় যখন ঘর মোটকানো অবস্থায় রয়েছে না, ওই ঘরটাও না, ওই লক্ষ্মীর যে ঘরটা ছিল বড়, ওই ঘরটাও কিন্তু পেতলের ঘট বা যাই হোক যার কিছু, ওই পেতলেরই ঘট হবে। ওই ঘরটা কিন্তু একদম মানে মনে হচ্ছে কেউ যেন রাগে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে, ঠিক আছে, ওই ঘরটাকে। এবার তো যথারীতি কাজকর্ম হলো, করা হলো, ঠাকুমার শ্রাদ্ধ শান্তি, যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে 3 দিনে কাজ করা হলো। 3 দিনে কাজ করার পর ততক্ষণেও কিন্তু ওরকম হয়ে যাচ্ছে, ওই দরজায় ঠক ঠাক দুমদাম আওয়াজ, বাচ্চাদের ভয় দেখানো, করা, সব রকমই কিন্তু হচ্ছে। একটুখানি একটু দেখে নি কারো। এরপর আর একদিন বলছে যে পাড়ার মানে যখন আশেপাশের লোকজনদের ওরা যখন বলছে যে এরকম এরকম জানো তো এরকম এরকম হয়েছে, এরকম এরকম ব্যাপার, মাকে কে এইভাবে নৃশংস ভাবে মেরে ফেলবে, উনি তো কারুর না। তখন ওদের পাশে একজন জেঠিমা ওই ঠাকুমারই বন্ধু ছিলেন, উনি বলেন যে তা তোমাদের কোনো চেনা বাড়ি কেউ নেই যাকে বাস্তুটা ঠিক আছে কিনা, বা এত বছরের পুরনো বাড়ি হঠাৎই বা কেন এরকম হচ্ছে, তা তোমরা একবার কোনো পুরোহিত বা তান্ত্রিককে ডেকে এনে করুন, বাড়িটা দেখিয়ে নাও না। এবার বাড়িটা বলছে আমাদের তো এরকম চেনা কোনো পুরোহিত নেই, আহ আমাদের তো এরকম চেনা কোনো পুরোহিত নেই, তা আপনার যদি কেউ থাকে একটু যদি বলেন আমাদের। তা উনি বলেন হ্যাঁ, আমার যিনি পুরোহিত আছেন উনি ওনাকে তাহলে তোমার বাড়িতে ডেকে নিয়ে আসো। তা ওনাকে ডাকা হয়েছে, উনিও আসেন। আসার পর উনি বলছেন যে বলছে যে বাড়িটার মধ্যে তেমন কোনো পাচ্ছি না আমি, আহ তবু ঠিক আছে, একটা যাগযজ্ঞ করলে আপনাদের বাড়ির যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এই কথা বলার পর আর বলে যে একটা কাজ করবেন, যে মেয়েটাকে এরকম এরকম করেছিল বারবার, ওই মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, আর আমি কালকে এসে বাড়িটা বাঁধিয়ে ফাদিয়ে দিয়ে যাবো, তাতে আর কোনো প্রবলেম হবে না। এবার তো যে কার বলা সে কার, উনি তো ওনার বাড়িতে চলে গেছেন এইসব বলে। এবার রাত্রির হয়েছে, রাত্রির বেলা তো ওরকম দারাম দুরুম আওয়াজ, পায়ে পায়ে চলার আওয়াজ, যেন সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করছে এরকম আওয়াজ তো পাওয়াই যাচ্ছে। তার সাথে মেয়েটাকে তার সাথে যেহেতু ওই পুরোহিতটা বলেছিল যে মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, ওর ওপরই যেহেতু অ্যাটাকটা হয়েছে, বারবার হয়তো ওনার ওপর অ্যাটাক হতে পারে। তা মেয়েটির মা নিয়ে খাটে শুয়েছে, ঠিক আছে, খাটে শুয়েছে। খাটে শোয়ার পর পরের দিন মানে তখন প্রায় অনেক রাত, হঠাৎ করে উনি পাশ ফিরতে গিয়ে ওনার মেয়ের গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে ওনার মেয়ে নেই বাড়িতে। এবার খোঁজ খোঁজ খোঁজ, বাড়িতে কোথাও কিছুই নেই, কোথায় গেল, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা পাড়া খুঁজে এসছে, তখনও তাকে পাওয়া যায়নি। এবার পরের দিন ভোরবেলা একটা মানে পাড়ার লোক একজন এসে বলছে শিগগিরই চলুন, আপনাদের মেয়ের অবস্থা দেখুন একবার। ওরা তো বলছে কি হয়েছে মেয়ের, যে আমি আর কিছু বলতে পারছি না, আপনারা শিগগিরই চলুন। শিগগিরই গেছেন,
এবার গিয়ে দেখছে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর ছিল। পুকুরের পাশে মানে দু তিনটে নারকোল গাছ, সুপুরি গাছ, এই গাছ ওই গাছ, আম গাছ এরকম ছিল, কারুর একটা বাগান মতো। তো ওখানের একটা নারকোল গাছের ওপর মানে ওই এক পায়ে রয়েছে ওই নারকোল গাছের পাতার ওপর ওই যে মেয়েটিকে চুলের মুঠি ধরেছিল সেই মেয়েটিকে ওই নারকোল গাছের টঙের ওপর কেউ যেন বেঁধে রেখেছে না, বসিয়ে রেখেছে। আর মেয়েটা এরকম 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 করে দুলেই যাচ্ছে, চোখ বন্ধ কিন্তু তার, এরকম করে দুলেই যাচ্ছে। এবার ওরা তো চিৎকার চেঁচামেচি করছে, তুই এখানে নেবে আয়, নেবে আয়, নেবে আয়। তাও কোনো সাড়া শব্দ পাওয়া যায়, মানে ও চোখ বন্ধ করে শুধু দুলেই যাচ্ছে। এবার ওরা ভাবছে অত ওপর থেকে পড়লে তো আর রক্ষা নেই, মেয়েকে আমরা বাঁচাতেই পারবো না। এবার তো কি করে, ও তো নামবে না। ওরকম করে ওর ঠাকুমা বলছে তাহলে একটা কাজ করো, ওই যে পুরোহিতটা এসেছিল আজকে তো আসার কথা ছিল, ওই পুরোহিতটাকে ডেকে আনো। হুম। এবার ওরা তো বাড়িতে যায়। এইবার যে পুরোহিতটাকে ডেকে আনা হয়েছিল তাদের বাড়ি গিয়ে দেখে তাদের বাড়িতে হুলুস তুলুস কাণ্ড, কান্না কাটি কিনা, যে দেখা যায় যে ওই যে পুরোহিতটা এসছিল ওই পুরোহিতটাকে কেউ ওরকম ভাবে ওর ঠাকুমার মতো গলা মুচড়ে, ঠিক আছে, গলা মুচড়ে কে যেন মেরে ফেলে রেখে দিয়েছে। শুধু গলাটাই মুচড়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি, শুধু শুধু ওই ঠাকুমার মতন গলাটা মোচড়ানো। হুম। এবার তো হয়ে গেছে। তা পাশেই একটা মানে পাশেই একটা মসজিদ ছিল। এবার ওইটা দেখা গেল ওটা তো হয়েই গেল, মারা গেছেন উনি তো আর কিছুই করতে পারবেন না। তা ওই মৌলভী সাহেবকে নিয়ে আসেন। ওই মৌলভী সাহেব কিছু একটা রিচুয়ালস করে মেয়েটিকে নাবানো হয়। মেয়েটিকে নাবানোর পর মেয়েটিকে নাবানোর পর উনি মানে মেয়েটি রীতিমতো বলতে থাকে, আমাকে তুই নাবালি তো, আমাকে তুই না, সরি নাকি সুরে না, আমাকে তুই নাবালি তো, দাঁড়া, আমি যেমন ওই পুরোহিতটাকে গলা মুচড়ে মেরেছি আজ তোকেও মারবো, তারপর সবাইকে একে একে শেষ করব। সবাই রক্ত না খেলে আমার কিন্তু শান্তি হবে না। হুম। আমাকে এরা আটকে রেখেছে, আমার কোনো মুক্তি হচ্ছে না, আমাকে এরা আটকে রেখে অত্যাচার করবে, এদের আমি অন্তত বাঁচতে দেব না। হুম। এবার তো মৌলবী ওই দেখে বলছে না, এটা আমার ব্যাপার না, এটা বরঞ্চ আপনারা কোনো বড় তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, এ আমার দ্বারা সম্ভব না। তা আমিও বিভিন্ন রকম ভাবে নামানোর চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীকালে আমার ওপর অ্যাটাকটা এসে যাবে, আমি এটা কিছু করতে পারবো না। তো এরপর আরো দুদিন কেটে যায়। ওই মেয়েটাকে দেখা যায় যে বড় মেয়েটাকে, বিশেষ করে যে মেয়েটা অ্যাকচুয়ালি মিডিয়াম হয়েছিল সেই মেয়েটিকে মানে রাত্রির বেলা দেখা যায় যে কেউ যেন গায়ে আঁচড় দিয়ে দিচ্ছে, কখনো মানে চুলের মুঠি ধরে মানে দেয়ালের দিকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কেউ যেন আছাড় মারছে, মানে মেয়েটার ওপর এরকম অত্যাচার শুরু হলো। তা এই করতে করতে আমার ওই জেঠুর সাথে ওনার কথাবার্তা হয়, ঠিক আছে, ওনার জেঠুর সাথে দেখা হয়। দেখা হওয়ার পর উনি বলেন যে এরকম এরকম ব্যাপার, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। তা এবার তো ঠিক আছে, জেঠু বলছে ঠিক আছে, আসবো আমি, এরকম এরকম ব্যাপার, তা আমি আসবো, আমি এসে দেখবো, যদি আমার দ্বারা সম্ভব হয় তবে অবশ্যই বাড়িটাকে মুক্ত করব বা মেয়েটিকে আমি বাঁচানোর চেষ্টা করব। এবার আসে, এবার যথারীতি যাগযজ্ঞ শুরু হয়। তখন মেয়েটি বলছে, ও ওই মৌলবীকে ছেড়ে আবার কিনা নতুন একজনকে ধরে এনেছিস, ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোরও সেই পুরোহিতের মতনই অবস্থাটা করতে হবে মনে হচ্ছে, তোকে তো ছাড়া যাবেই না, তোর কাছে এমন শক্তি রয়েছে, তুই আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ইয়ে করবো। তা এবার বলছে ঠিক আছে, তোর যদি ক্ষমতা থাকে তুই আমাকে গলা মুচড়ে মার, কিন্তু তুই কে, কোত্থেকে এসছিস? বলছে এরা আমাকে অত্যাচার করেছে, এরাই তো আমাকে ডেকে এনেছে, আজ যদি আমি না ডেকে আনা হতো আমি কি আসতাম? তা ও জিজ্ঞেস করছে, তোকে কোত্থেকে ডেকে আনা হয়েছে?
কেন? ওই যে ওই দিন রাত্রির বেলা পিকনিক হওয়ার পর সবাই সবাই মিলে যে প্ল্যান চেট করতে বসলো, ওর নাকি ওর দিদাকে ডাকবে বলে আমাকে ডেকে নিয়ে আসলো। যে ওরা তো তখন আড্ডার যারা রয়েছে, দাদা দাদারা আর একজন দিদি, ওরা তো অবাক হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে তুই বল তুই কি পেলে মুক্ত হবি। তা ও বলছে আমার কালো এই সরি দ্বারকাকের বাচ্চার মাথা লাগবে, দ্বারকাকের সরি দ্বারকাকের বাচ্চা লাগবে, একটা কালো ছাগল লাগবে, আর একটা কিছু একটা বলেছিল, আমার সেটা মনে নেই এই মুহূর্তে। ওইটা নিয়ে আসলে আমি একে ছেড়ে দেবো, তবে আমার মুক্তির উপায় তোকে করে দিতে হবে। বলছে হ্যাঁ আমি তোকে মুক্তি দিয়ে দেবো, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে এই মেয়েটিকে ছেড়ে চলে যেতে হবে চিরকালের জন্য। তা ও বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করব। তা যাগযজ্ঞ এবার শুরু হচ্ছে যখন, এটা তো হলোই, তার মাঝখানে কিন্তু যাগযজ্ঞ শুরু করা হয়েছে। যখন প্রথম আহুতিটা উনি দেন, হঠাৎ করে যজ্ঞ ইয়েটা জ্বলতে জ্বলতে, যজ্ঞের আগুনটা জ্বলতে জ্বলতে কিন্তু ফট করে নিভে যায়। কেউ কিন্তু বুঝতে পারে না যে কি করে ইয়ে করে। এরপর উনি হয়তো যেটু ওই তোমার বিভিন্ন মন্ত্রফন্ত্র উচ্চারণ করে, এবং ওনার যে কিনারাম বাবা রয়েছেন, কিনারাম বাবার আহ মানে আদেশ চান, এবং ওখান থেকে দুখানা ভৈরবকে পাঠান। ভৈরবকে পাঠানোর পর তারপরে গিয়ে উনি মেনলি ওই যে আত্মাটা ওই মেয়েটিকে ধরেছিল, সেই মেয়েটিকে ছাড়তে রাজি হয়। হুম। তা ওই তিনটে জিনিস বলে, ওই তিনটে জিনিস আনা হয় পরবর্তীকালে। পরবর্তীকালে মানে কি, জাস্ট 2-3 ঘন্টার মধ্যেই জোগাড় করা হয়, এবং যেটু বলে দেন কোথায় কোথায় এই জিনিসগুলো পাওয়া যাবে। তা উনি আসেন, ওইগুলো বাড়ির লোক এনে ওই ঘরটার মধ্যে রাখেন। রাখার মধ্যে এরপর বলছে যে এইগুলো তো তোকে যখন এনে দিয়েছে, বলছে ঠিক আছে তুই তাহলে যা, তোর তো মুক্তির উপায় আমি তুই যেগুলো চেয়েছিস সেইগুলো তো আমি বের করেই দিয়েছি, এবং তোর মুক্তির উপায়ও আমি ইয়ে করছি, একটু বাদে গিয়ে তোর মুক্তিটা আমি করে দিচ্ছি। তা ও তখন বলছে ঠিক আছে আমি চলে যাব। বলছে তুই কিভাবে যাবি, তাহলে আমি কিভাবে বুঝবো, আমরা যে তুই যে এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে গেছিস সেটা আমি কিভাবে বুঝবো। তখন ও বলছে যে দেখবে, আমি যখন বেরিয়ে যাব এই জানলাটা দিয়ে বেরিয়ে যাব, এবং পুরো জানলাটা ভেঙে পড়বে। হুম। তার কিছুক্ষণ বাদে দেখা যায় ওই যে তিনটে জিনিস দিয়েছিল ওই তিনটে জিনিস উধাও হয়ে যায়, এবং ওই জানলাটা যখন বেরিয়ে যাচ্ছে বলছে যে পুরো ঘূর্ণিঝড়ের মতন আমাদের চারিদিকটা পাক খেতে থাকে, পাক খেতে খেতে একদম জানলা দিয়ে বেরিয়ে যায়, এবং ওই জানলাটা সমেত, কাঁচের জানলা না কাঠের জানলা, ওই কাঠের জানলা সমেত ভেঙে পড়ে মাটিতে। তারপর থেকেই তারপরে মেয়েটি অজ্ঞান হয়ে যায়, এবং মেয়েটিকে পরবর্তীকালে দুধ ফুদ খাইয়ে সুস্থ করার পর ওনাকে ওই বাড়িটা বেঁধে দেওয়া হয়, এবং ওনাকে ওই যে মেয়েটি মিডিয়াম হয়েছিল, পরবর্তীকালে বলা হয় যে মিডিয়ামটা কে ছিল, তখন দেখা যায় যে এই মেয়েটি মিডিয়াম ছিল। এই মেয়েটির মিডিয়ামের জন্যই হয়তো ওর ওপর বেশি এফেক্টটা পড়েছিল। পরবর্তীকালে ওকে তাবিজ কবজ দিয়ে বাঁধিয়ে ফাদিয়ে মোটামুটি মানে ওনাকে সুস্থ করা হয়। পরবর্তীকালে ওর মধ্যে যে কি কি হয়েছিল, কি কি অত্যাচার হয়েছিল, মেয়েটির কিন্তু কিছুই মনে থাকে না। তা এই একটা ঘটনা ছিল। তা একটু যদি বলো কেমন লাগলো প্ল্যানচেটের, কেনই বা প্ল্যানচেট করতে যায়। ও তার আগে বলে দিয়ে, যে প্ল্যানচেট করছে ওরা কিন্তু একটা জায়গায় 4 জন মিলে বসেছে, যেমন অন্ধকার করে 4টে মোমবাতি নিয়ে। তো অনেকক্ষণ ওরা মানে ডাকার পর, আত্মাটিকে ডাকার পর কিন্তু কোনো ইয়ে হয়নি, যে কোনো ওই আত্মা আসবে বা মিডিয়ামের কোনো অসুবিধা হবে, ওসব কিছু হয়নি। তা ওরা তখন বলে ধুর এইসব কিছু হয় না বলে, যে যার মতন ওই মোমবাতি ফোমবাতি নিভিয়ে আহ তারপরে ইয়ে করে, এই মোমবাতি ফোমবাতি নিভিয়ে দেয়, যে যার মতন ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর থেকে এই উৎপাতটা শুরু হয়। তা একটু যদি বলো কেমন লাগলো, একটু কেমন লাগলো যদি বলো।
একটু যদি বলো কেমন লেগেছে, তাহলে আমি তৃতীয় ঘটনাটা শুরু করি। একটা ভালো ভূতের ঘটনা কিন্তু এটা। অনেক সময় ওই মেরে ফেলে ইয়ে ফেলে এইসব না, একটা ভালো ভূতের ঘটনা বলি, মানে ভালো মহিলার ভালো ভূত আর কি। আহ, তা রাজস্থানের একটা পালি বলে পালি বলে জায়গা রয়েছে। ওই পালি থেকে আরো 10-15 কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের কিছুটা দূরে, মানে আগে ক্ষেত ফেত ছিল, ওই ক্ষেতের ধারে একটা কুয়ো রয়েছে। এটা কিন্তু একটা কুয়োর ঘটনা, ঠিক আছে? ওই কুয়োটায় আজ থেকে প্রায় অনেক কাল আগেই কুয়োটা এমনি শুকিয়ে যায়। হ্যাঁ, কুয়োটা শুকিয়ে যায় এবং ওরকমই পড়ে রয়েছে, কিন্তু ওই কুয়োটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে ওই আশেপাশের যে ক্ষেতের জমিগুলো রয়েছে, ওই জমিগুলোতেও আর কোনো চাষ করা যায় না। হুম। এবার কি হয়েছে, এবার যে গ্রামের দেখা যাচ্ছে যে গ্রামের মাধ্যমিক স্কুল থাকলেও উচ্চ মাধ্যমিকের জন্য গ্রামের বাচ্চাগুলোকে বা গ্রামের স্টুডেন্ট যারা রয়েছে সেই তাদের না অনেকটা পথ ওই পালি শহরের দিকে যেতে হতো, ঠিক আছে? তা গ্রামের যে মুখিয়া মুখিয়া মানে গ্রাম পঞ্চায়েত বা গ্রামের মুখিয়া বলতে মুখিয়াই বলে এখন এখানকার, মানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এসব দিকে মুখিয়া মানে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মুখিয়া বলে। তো মুখিয়ার ছেলে যথারীতি পাস ফাস করে এসছে, পাস ফাস করে এসে পরবর্তীকালে বাবার জায়গায় বসেছে। তা বাবার জায়গায় বসার পর মুখিয়ার ছেলে তখন মুখিয়া বেঁচে ছিলেন আর কি, মুখিয়ার ছেলেই বলছি। সর্বনাশা কাণ্ড! হ্যাঁ সোনালিদি, সত্যি কি করতে যে না জেনে শুনেই প্ল্যান চেট করে। যাই হোক, বলি ঘটনাটা। উম তা এবার যে ইয়ে রয়েছে, তোমাদের মুখিয়ার যে ছেলে রয়েছে, ওই মুখিয়ার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে এসে যখন গ্রামে এসে তখন দেখছে যে এই জায়গাটা অনেকটা খালি, এখানে চাষবাসও হয় না। তা এই কুয়োটা ভেঙে, যদি কুয়োটার আশেপাশে যদি কুয়োটা ভেঙে দেওয়া হয়, কুয়োটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, হ্যাঁ, শুকনো কুয়ো ভেঙে দিয়ে ওই জায়গাটায় ও মুখিয়ার ছেলে ঠিক করে যে এখানে একটা এইচএস স্কুল খুলবে। এইচএস স্কুল খোলার জন্য পারমিশন নেয়, জায়গা জমি দেখে, এইসব করে। তো ইয়ে হয়ে যায় স্কুলটা। এবার যখনই যে ইয়েটা হয়েছে, যখনই মুখিয়া তার বাবা মাকে প্রথমে বলে যে গ্রামের লোকদের তুমি বলো যে এখানে এইচএস স্কুল হবে এবং এই জায়গাটাই হবে। তো বলছে হ্যাঁ বাবা, তুমি স্কুলের যা ইচ্ছা করো, কিন্তু ওই কুয়োটাই তুমি কিছু হাত দিতে যেও না। তো ও তখন জিজ্ঞেস করেছে কেন, কি হবে? তা ছোটবেলা থেকেও এর নানা রকমের কুয়ো সম্বন্ধে ইয়ে রয়েছে। তা যেহেতু ও ছোটবেলায় গিয়ে দেখেছে, তাক মেরে দেখেছে যে নিচে কুয়োয় কোনো জল নেই, শুকনো খটখটা রয়েছে, তো অত কিছু ভয় ভয় পায়নি। তা হঠাৎ করে ওর মাথায় কি চেপেছে আমি জানি না, ওই মুখিয়ার ছেলে ও বলেই যাচ্ছে না ওই কুয়োটা না ভাঙলে, এই মাঠের মাঝখানে রয়েছে, মাঠের মাঝখানে কুয়ো থাকলে স্কুলটাই বা কিভাবে আটকে আবছা ভাবে তৈরি হবে না? ওরকম ভাবে তো তৈরি হয় না, ওটা ভাঙতেই হবে। এবার তো গ্রাম পঞ্চায়েতের যত লোকজনকে ডেকে এনেছে, গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত বসেছে, মানে ইয়ে বসেছে আর কি, যে মুখিয়া যিনি তিনি বলছেন যে আমরা ইয়ে করব আর কি, স্কুল করব, এই কুয়োটা ভাঙতে হবে। তো গ্রামের যারা আরো বয়স্ক রয়েছে তারা বলছে এই কুয়োটা তো কোনোদিন ভাঙা যায় না বাবা, এই কুয়োটাকে রেখে, কুয়োটাকে মাঝখানে রেখে চারপাশের যে জমিটা আছে বা আরো যদি কোনো জমি পত্র রাখে আমরা দিতে রাজি, কিন্তু এই কুয়োটা কিছু করতে যেও না, ঠিক আছে? তো উনি এটা শুনলেন, বলছে যে তুমিও তো এই ছোটবেলা থেকে এই কুয়োটা সম্বন্ধে বাবা অনেক কিছু জেনেছো, তা এই কুয়োটা তুমি অন্তত ভেঙো না, আর যাই করো না কেন স্কুল করো, যা করো এই কুয়োটাকে রেখেই করো। এই কুয়োটা যদি ভাঙা হয় না, এই গ্রামের ওপর অভিশাপ নেমে আসবে এবং গ্রাম কিন্তু পুরো গ্রামের মানুষ কিন্তু মারা যাবে। তা বলছে এ আবার হয় নাকি, একটা কুয়োর জন্য আবার ইয়ে হয়? সব গ্রামের মানুষদের ইয়ে চিন্তা ভাবনা
ওইসব গ্রামের মানুষদের গেও চিন্তা ভাবনা এইসব বলে আর কি। তা এইসব বলে ফলে রাগের মাথায় মুখিয়ার ছেলে তো বাড়ি চলে যায়। তা এবার একদিন মুখিয়ার ছেলে কোনো এক গ্রাম থেকে, মানে গ্রামের কোনো একটা কাজে গেছিল শহরের দিকে, শহরের থেকে ফিরছে। এবার ওদের বাড়িটা হচ্ছে এই গ্রামের অনেকটা ওই কুয়ো ছাড়িয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবার উনি বলছেন যে আমি যখন ওই মুখিয়ার ছেলে বলছে আমি হঠাৎ করে যখন কুয়োটা, তখন বিকেল বেলা, কুয়োটার পাশ দিয়ে যাচ্ছি হেঁটে, তখন দেখি একটা সাদা ধপধপে, মানে ওই দিনের বেলাতেও মনে হচ্ছে ওই সাদাটা যেন জলজল করছে, এতটাই উজ্জ্বল ওই সাদা ধপধপে। আর একটা লাঠি নিয়ে একটা বয়স্ক মানব, মানে বয়স্ক মানুষই উনি উঠে আসছেন ওই কুয়োটা থেকে। এবার আমি তো, উনি বলছেন আর কি, ওরে বাবা, এ আবার না, উনি প্রথমে দেখেছেন, দেখে ভাবছেন এ আবার কুয়ো থেকে কিভাবে উঠে আসছে। উনি কিন্তু দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার দেখছেন কি, যে ওই কুয়োটা থেকে উঠে এসে বুড়িটা ওর দিকে এগিয়ে আসছে। এবার ওর তো বেশ ভয় লেগে গেছে, এবার বাবা কি হবে। এবার ওনা দৌড়াতে গেছে, দৌড়াতে গিয়ে দেখছে মনে হচ্ছে পাটাকে কেউ যেন চেপে ধরে রেখেছে, ঠিক আছে। তো সে আর দৌড়াতে পারছে না। এবার সে তো মনে মনে ইষ্টনাম জপ করতে শুরু করেছে, তাও দেখছে পাটা ছাড়ছে না। এবার বুড়িটা কাছাকাছি এসে বলছে, হুম, বাবা, এই বাবা বাছাই বলেছে কিন্তু, বাবা, এই কুয়োটা তুমি ভেঙো না, এই কুয়োটা আমার জায়গা, এই কুয়োতে আমার বসবাস, এই কুয়োটা ছেড়ে তুমি খুব ভালো একটা কাজ করে যাচ্ছ। হ্যালো রূপশ্রী, রূপশ্রী খান, হাই রূপশ্রী দি। তা ওই এই কুয়োটা ভেঙো না, এই কুয়োটা বাদ দিয়ে তুমি যে স্কুলটা বানাচ্ছ সেইটা বানাও। তো ওই বলার পর ও যে পেছন ঘুরে চলে গেছে, মানে বুড়িটা আবার পেছন ঘুরে ওই কুয়োর মধ্যে নেমে যায়। তখনই দেখে পাটা আলগা হয়ে গেছে। পাটা আলগা হয়ে ও যে ছুটতে যাবে, ছুটতে গিয়ে দেখছে আরে এটা তো আমার বাড়ি, বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এবার ও তখন ভাবনায় পড়ে গেছে, আমি ছিলাম কুয়োটার সামনে, আমার পুরো মনে রয়েছে ওই কুয়োটা থেকে বয়স্ক মহিলাটা উঠে এসছে, আমার সাথে কথা বলেছে, কথা বলার পর আবার কুয়োতে নেমে গেছে। তার মধ্যে আমি এই 1-1.5 কিলোমিটার রাস্তা এলাম কি করে, কথা বলতে বলতে না, আমার পাটা তখনও আটকে রয়েছে, ও ভেবে যাচ্ছে। এবার এই ঘটনা হওয়ার পর ওনার বেশ ভয় লাগে। এরপর এসে না ওর মাকে উনি বলে, এরপর এসে ওনার মাকে কিন্তু বলে ঘটনাটা, যে মা জানো তো এরকম এরকম দেখেছি। আহ, বলছে তোকে তো আমি আগেই বলেছিলাম যে তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই কুয়োটা ভাঙতে যাস না বাবা, এই কুয়োটায় একটা কাহিনী আছে। তুই যাকে দেখেছিলিস সে আর কেউ না, আমারই প্রিয় বান্ধবী ছিল। এবার ওই প্রিয় বান্ধবীর যখন আমারও বিয়ে হয়ে যায়, ওই বান্ধবীটির যখন বিয়ে হয়ে যায়, ওই বান্ধবীটি শ্বশুর বাড়ির অত্যাচারে জর্জরিত হয়ে ওই কুয়োটার মধ্যে ঝাঁপ দিয়ে সুইসাইড করে, ঠিক আছে। তারপর থেকে ওই কুয়োটার মধ্যে আস্তে আস্তে জল শুকিয়ে যায়, এবং যে জায়গায় তুই ইয়েটা করবি, স্কুলটা করবি ভাবছিস, সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষেতের জমি ছিল। এই এতটাই মানে অভিশপ্ত হয়ে যায় যে ক্ষেতের ফসলগুলো ওরা লাগালেও ওই ফসলগুলো নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তা উনি তো শুনেছেন, শোনার পরও ওনার বলছে যে তুই যে প্রথম এটা স্কুল তৈরি করার জন্য প্রথমেই শুকনো কুয়োটা ভাঙবি বলছিস, তা কিন্তু নয়, এর আগেও তোর বাবা যখন মুখিয়া ছিল তখনও কিন্তু এই কুয়োটাকে বোঝানোর জন্য অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে। যার জন্য এই কুয়োটা কিন্তু এরকম দেখা গেছে যে মাটির পর মাটি ফেলা হয়েছে, কিন্তু কোনো মাটির নামও নিশান পাওয়া যায়নি। তা এইসব ঘটনা শোনার পরও ওর মাথায় যে কি চলছে তাও না। আর একদিন মিটিং ডাকে, গ্রামের সবাইকে নিয়ে মিটিং হয়,
মিটিং এ বসে, এবং তাও ওই ছেলেটির মাথায়, মানে তখনও বলছে মাঠের মাঝখানে কুয়ো থাকলে আমি স্কুলটা বানাবো কি করে, স্কুলটা তো ভাঙতে দিতে হবে, তাহলে একটা ওই জায়গাটা একটু খেলার মাঠ পাবে, স্টুডেন্টরা খেলতে পারবে, এইসব ওর ভাবনা চিন্তা চলছে মাথায়। এরপরে যখন মিটিংটা চলছে, মিটিংটা চলার পর হঠাৎ ও দেখছে যে ওই যে বয়স্ক মহিলাটা কুয়ো থেকে উঠেছিলেন, ওই বয়স্ক মহিলাটা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে উনি এরকম এরকম করে ডাকছেন। হুম, এরকম করে ডাকছে। এবার ও তো তাকিয়ে রয়েছে, এবার ও ভাবছে যে আবার কি আমাকে বলবে, এ তো ও তো ওর মাথায় চলছে এ তো সেই মায়ের বান্ধবী যে কিনা ওই কুয়োদের মধ্যে আত্মহত্যা করেছে। তা ও ডেকে যাচ্ছে, ও প্রথমে পাত্তা না দিল, পরবর্তীকালে কোনো এক মানে মনে হচ্ছে কোনো মন্ত্রমুগ্ধর মতন মন্ত্র মানে নিজের মধ্যে হিপনোটাইজ হয়ে যায় না, হিপনোটাইজড হয়ে ওই ছেলে ওই বউটার দিকে এগিয়ে যাচ্ছে। তা গ্রামের আশেপাশের যারা রয়েছে তারা বলছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, ওইদিকে তো কিছু নেই। না, আমি আসছি, ওইখানে একজন বয়স্ক মহিলা আমাকে ডাকছে, কিছু নিশ্চয়ই বলবে। তো ওরা চারিপাশে দেখছে যে না, কোনো তো বয়স্ক মহিলা দেখা যাচ্ছে না। তা ও যেহেতু কোনো কথা শুনছে না, এবং গ্রামের মুখিয়া, তার উপরেও তো কিছু বলা যায় না, সেই গ্রামের মুখিয়া দেখছে কি ওই গাছের আড়ালে গিয়ে জাস্ট উধাও হয়ে গেল, কোনো কিছুর নামো নিশান নেই। ওই দেখে গ্রামের যারা উপস্থিত ছিলেন ওই মিটিং এ, ওই তারা না বলছে কোথায় গেলেন আপনি, কোথায় গেলেন, বা কোথায় গেলেন কোথায় গেলেন করে খুঁজে, এবং যে গাছের আড়ালে মানে উনি দেখেছেন বা ওনাকে যেতে দেখেছেন, ওই গাছের আড়াল মানে পেছনে গিয়ে ওরা খোঁজাখুঁজি করে এসছে আশেপাশের জায়গা, এবং তার পেছনেই তো মানে দিগন্ত জোড়া ক্ষেত, এই ক্ষেতটাকে দেখবে ক্ষেতের মধ্যে তো আর কিছু থাকবে না, ক্ষেতের মধ্যে তো মানে ও ও ইয়ে হয়ে যেতে পারে না, উধাও হয়ে যেতে পারে না, বা কারোর সাথে কথা বললে তো ক্ষেতের মাঝখানেই দাঁড়াবে। তা এবার উনি বলছেন গ্রামের লোকরা তো খোঁজাখুঁজি শুরু করেছেন, বেশ কিছুক্ষণ খোঁজার পর ওই যে গাছের আড়ালে উনি চলে গেছিলেন, দেখেছিল যে গাছের পেছনে যেতে উনি উধাও হয়ে গেছিলেন, সেই গাছের পেছন থেকে আবার ফিরে আসছে। তার আগে কিন্তু ওই গাছের পেছনে ওরা কিন্তু দেখে এসছে, যেহেতু ঢুকতে দেখেছিল ছেলেটি মানে মুখিয়ার ছেলেকে, যে ওই গাছের তলায় রয়েছে, মানে গাছের পাশ থেকে ডাকছে গাছের পেছন থেকে, তো ওই গাছের পেছন থেকে আবার ও বেরিয়ে আসে। তো ও বলছে কি হলো, আপনারা এখানে কি করছেন? তো বলছে তোমাকে ডাকছিলাম, তুমি কোথায় চলে গেছিলে? ও তো অবাক হয়ে গেছে, বলছে আমি এই তো বললাম যে আমি একজনের, এই বয়স্ক মহিলাটা যে কুয়োর মধ্যে থেকে উঠে এসেছিল, সে সে আবার আমাকে ডাকছিল। বলছে কে ডাকছিল, কে, ওখানে তো কেউ ছিল না, আর আপনি ওখান থেকে গেলেন কোথায়, চারিদিকে তো ক্ষেত। সরি। এবার বলছে আমি তো এইখানেই ছিলাম, তোমরা কেন আমাকে দেখতে পাচ্ছিলে না? বলছে না, এও বোঝাতে পারছে না, ওরাও বোঝাতে পারছে না, এও মানবে না, এরাও ছাড়বে না, বলছে না আপনি উধাও হয়ে গেছিলেন কিছু ঘন্টার জন্য, কিছুক্ষণের জন্য। বলছে একটা মানুষ এরকম বেমালুম কি করে হাওয়া হয়ে যেতে, উধাও হয়ে যেতে পারে, হয় নাকি? সে তো বিজ্ঞান মনস্ক, সে এইসব মানছে না। এবার উনি দেখছেন, এরপর তো শুরু হলো, বললো যে আমার লাস্ট কথা, এই কুয়োটা ভাঙা হচ্ছে, এই কুয়োটা ভেঙে আমরা এখানটা করব, স্কুল করব, স্কুল করে এখানটা মাঠফাট হবে, ইত্যাদি ইত্যাদি। এবার যথারীতি কেউ তো আর আপত্তি করছে না, যেহেতু গ্রামের প্রধান বলে গেছেন এই কথাটা যে কোনো হবে না, কোনো কিছু হবে না, এই কুয়োটা ভাঙতেই হবে। তো গ্রামের লোকেদের অনিচ্ছা সত্ত্বেও প্রথমে বললো যে ভাঙার চেষ্টা করতে হবে না, যে বুঝিয়ে দিন, মাটি দিয়ে বুঝিয়ে দিন। এবারও একদিন এলো এরকম লরি লরি, প্রায় 15-16 লরি মাটি ফেলা হয়েছে, মাটি বালি ইত্যাদি ফেলা হয়েছে ওই কুয়োটায়। তা ওরা দেখছে যে এত 15 লরি বালি ফেলার পরও যে কুয়োটা ভরছে না। তা এবার ওখানকার মানে মুখিয়া বলছে যে আমি একজনকে, ঠিকাদার যে শ্রমিক ছিল সেই ঠিকাদারকে একজনকে বলে যে আমি তোকে অনেকটা টাকা দেবো, তুই একটু ভেতরে নেবে গিয়ে দেখ তো কেন বালিগুলো কোথায় যাচ্ছে, যে নিচে কি আরো গর্ত রয়েছে। তো ও তো কিছুতেই রাজি হবে না, সেও যেহেতু শুনেছে ঘটনাটা।
তা অনেকটা টাকার লোভ দেখিয়েছে, টাকার লোভ দেখানোর পর উনি রাজি হন। এবার ওনাকে তো মোটা দড়ির সাহায্যে কোমরে বেঁধে নিচে নামানো হয়েছে। নিচে নামানোর পর হঠাৎ দেখা যাচ্ছে দড়ি বেঁধে যখন একটা মানুষকে নিচে নামানো হচ্ছে, দড়ির তো একটা ওয়েট রয়েছে, মানে মানুষটার একটা ওয়েট রয়েছে, ওপর থেকে ধরে রয়েছে দড়িটাকে অনেকজন মিলে, তা নামানো হয়েছে, হঠাৎ করে দেখছে দড়িটা রাস আলগা হয়ে গেছে আর কি। হুম, রাস্তা আলগা হয়ে গেছে। আহ নিচে ওরা ডাকাডাকি করছে, কিরে কোমরের দড়ি খুলে দিলে কেন, হ্যাঁ, কোথায় আছিস, কি কি আছিস, এইসব করছে, কিন্তু কোনোভাবেই তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সাড়া শব্দ নেই, কিচ্ছু নেই, যেমন অন্ধকার তেমনই। এবার টর্চ মেরে ওপর থেকে ইয়ে করে দেখছে যে বেশি দূর যাওয়াও যাচ্ছে না, অত জোরালো টর্চও ছিল না তখন ওদের কাছে। এবার পরবর্তী ইয়েতে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আর একজন ঠিকা কর্মীকে লাগানো হয়েছে যে তুই নিচে নেমে দেখ যে কি আছে, ওই ইয়েটা গেল কোথায়। হুম, তা তখন ওই আর একজন যে ঠিকা কর্মী, ওকেও ওই টাকার লোভ দেখিয়ে, যেহেতু ওরা খুবই গরিব, ওই টাকার লোভ দেখিয়ে নামানো হয়, এবং নামানোর সাথে সাথেও দেখা যায় ওই দড়িটা আলগা হয়ে গেছে, এবং কোনো মানুষজনের, মানে যে দুটো মানুষ নেমেছিল সেই মানুষের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ওরা ওপর থেকে চিৎকার করছে, কিরে কিরে, কি হলো কি হলো, তাও কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই, জাস্ট মনে হচ্ছে নেবেছে, কুয়োটা খেয়ে নিয়েছে ওদের। ঠিক আছে, এরপর যথারীতি কাজ তো এই কারণে কাজ তো স্থগিত করে দিতে হয়েছে ওদের। কাজ স্থগিত করে দেওয়ার পর পরের দিন সকালবেলা আবার ওনারা যান, ওনারা গিয়ে এবার লোকজনকে নিয়ে, গ্রামের যে লোকজন রয়েছে তাদের সাথে আবার মিটিং এ বসেন, এবং মিটিং এ বসার পর ওনারা ঠিক করেন যে না, যা হবার হয়ে গেছে, এবার মানুষ দুটোকে খুঁজে বার করতে হবে। আর মুখিয়ার ছেলে যথারীতি এইসব দেখার পর রাজি হয়ে যায় যে না, কুয়োটা থাক, কুয়োটার আশেপাশে যে জায়গাটা রয়েছে, আর আমার কিছু যে মুখিয়ার তো আরো জায়গা জমি রয়েছে, আর একটু জমি ছেড়ে দিয়ে ওইখানটা খেলার মাঠ ফাট ইত্যাদি হবে। ঠিক আছে, এই কথাটা বলার সাথে সাথে ওই কুয়ো থেকে, যে কুয়োটা ইয়েতে হচ্ছে, ওই কুয়ো থেকে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার আগে পর্যন্ত কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু ছিল না, যে রাত থেকে মানুষগুলো যে ওপরে উঠে আসছে না বা ইয়ে হচ্ছে না, তা নিচে আটকে রয়েছে, তারা কিন্তু চিৎকার করবে ওরকম কিছু পাওয়া যাচ্ছিল না। যেই এই কথাটা শোনা হলো যে কুয়োটা আর ভাঙবে না, হ্যাঁ, ওই কুয়োটা যেমন থাকার তেমনই থাকবে, তখনই কিন্তু ওই লোকগুলোর আওয়াজ পাওয়া যায়, দুটো লোকে চিৎকার করছে, আমাদের ওপরে তোলো, আমাদের ওপরে তোলো, আমাদের ইয়ে বাঁচাও। তো ওরা তো আবার যথারীতি যায়, গিয়ে দেখে হ্যাঁ দেখা যাচ্ছে মানুষগুলো রয়েছে, ইয়ে রয়েছে, তারপর আবার কোমরে দড়ি ফড়ি দিয়ে দুটো মানুষকে তোলা হয়। তখন যখন তোলা হয়েছে তখন ওদের জিজ্ঞেস করা হয়েছে যে তোরা কোথায় ছিলিস, মানে কাল ইয়ে থেকে, দুপুর থেকে এখনো অবধি তোরা কোথায় ছিলিস। বলছে আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করবে না, আমি যখন প্রথম নাবায় আমাকে, তখন কুয়োতে নেবে দেখি কুয়োটা কেমন হয়, শুকনো হয়ে গেলেও তো মাটি ফাটি থাকে না, ওখানে কোনো মাটির কোনো চিহ্নই নেই, ওখানে শুধু কংক্রিট রয়েছে। যে আমরা যে 15 লরি বালি ইয়ে ফেলা হয়েছে, ফেলেছি, সেই বালি মানে বালি পাথরের কোনো চিহ্নই নেই, জাস্ট কংক্রিটের পরিষ্কার মেঝে। ঠিক আছে, এবার আমি যখন এইটা দেখার পর চিৎকার করতে যাব, তখন দেখছি এই যে উপরের যে খোলা আকাশটা যেটা দিয়ে আমি নেমেছি, ওই খোলা আকাশটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর আমি কিছু বুঝতে পারছি না, কোনো আওয়াজও পাচ্ছি না, তার আগে কিন্তু তোমাদের গলার আওয়াজ পাচ্ছিলাম, তোমাদের ইয়ে পাচ্ছিলাম, আমি কিন্তু কিছুই পাচ্ছি না, শুধু অন্ধকার। এবার চিৎকার চেঁচামেচি ভেতর থেকে করতে একজন না হঠাৎ করে বলছে ওই কুয়োটার মধ্যে উদয় হয় একটা বুড়ি। তা ওই বুড়িটা বলে যে তোমাদের তো আমি বারণই করেছিলাম, এই কুয়োটা আমার বাস, এই জায়গাটা বন্ধ না করতে, এবার তো তোমাকে ছাড়বো না, তোমাকে তো দেখে রাখবো, এই বলে বুড়িটা চোখের সামনে উধাও হয়ে যায়।
উধাও হয়ে যেতেই আমার আর কিছু মনে থাকে না, আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে যখন দ্বিতীয় ছেলেটা নাবে, দ্বিতীয় ছেলেটাও গিয়ে দেখে, বলছে আমি গিয়ে দেখি যে কোনো কিছুর অস্তিত্ব নেই, না আছে বালি পাথর, না আছে ওই ছেলেটি, শুধু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কংক্রিটের মেঝে কুয়োটায়। হুম। এবার উনি বলছেন যে কিছুক্ষণ আমি তো এইসব দেখার পর আমি তো ওই ছেলেটির নাম ধরে ডাকছি, মানে দ্বিতীয় যে ছেলেটা নেমেছে ঠিকাকর্মী, সেই ঠিকাকর্মী ওই প্রথম ঠিকাকর্মীকে ডাকাডাকি শুরু করে। ডাকাডাকি করার পরও উনি যখন মানে কোনো সাড়া পাচ্ছেন না, ওনাকে যখন ডাকতে যাবে আর কি, মানে ওপরে যখন বলতে যাবে যে নিচে কেউ নেই, হঠাৎ করে ওপরের দিকটা তাকিয়ে দেখছে পুরো মাথার ওপরটা অন্ধকার হয়ে গেল আস্তে আস্তে। অন্ধকার হয়ে যেতেই চোখের সামনে ওই বুড়িটা উঠে আসে, ঠিক আছে, উদয় হয় ওই বুড়িটা। ওই বয়স্ক মহিলাটা এসে বলছে যে প্রথম জনকে খোঁজ করতে এসছিস, আমি তোদের একটাই কথা বলেছি যে এই কুয়োটা হচ্ছে আমার বাস, এই কুয়োটা বুঝিয়ে দিলে আমি কাউকে রক্ষা করব, কাউকে বাঁচতে দেব না প্রাণে। হুম। এই বলে উধাও হয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে আমিও চিৎকার চেঁচামেচি করতে থাকি। যখন খুব দেখি যে কেউ আসছে না, আমি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে যাই। তারপরে যে আমি তারপরের দিন, এখন যখন কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখছি কি আমাদের মাথার ওপরে যে কালো জিনিসটা ছিল সেটা ইয়ে হয়ে যায়, এবং যে প্রথম ঠিকা শ্রমিককে আমি দেখে খুঁজতে এসেছিলাম, সেই ঠিকা শ্রমিক আমার পাশে অজ্ঞান অবস্থায় রয়েছে। তাকে তো সে ধাক্কা ধুক্কি মেরে দিয়ে ইয়ে করে তো কোনো রকমে তার কিভাবে জ্ঞান ফেরা হয়েছে, সে মানে ওরকম ভাবে জ্ঞান ফিরিয়েছে হয়তো, বা অনেকক্ষণ অজ্ঞান থাকার ফলে ওর হয়তো নিজে থেকেই জ্ঞানটা ফিরেছে। ফেরার পর দুজনে চিৎকার চেঁচামেচি করতে ওই ইয়েটা হয়, ওদের আওয়াজ শুনতে পায়, এবং পরবর্তীকালে ওই দুজনকে ইয়ে হয়। তো ওই গ্রামটায় এখনো অব্দি কিন্তু ওই কুয়োটা আছে, এবং কুয়োটা মাঝখানেই রয়েছে, এবং তার চারপাশে কিন্তু ওই স্কুলটা স্থাপিত রয়েছে, এবং স্কুলে এখনো ভালোই পড়াশোনা হয়, কিন্তু কুয়োটা আজও অ্যাজ ইট ইজ ভাবে রয়েছে, না কোনো বাচ্চাদের ক্ষতি করে, না গ্রামবাসীদের ক্ষতি করে। তো যাই হোক, অনেক ভূতই আছে যে মেরে ফেলে, গলা মুচড়ে মেরে ফেলে, ইয়ে করে, তো এটা করেন। তা 10টা 19 বাজলো। তা একটু বলো দেখি, আর বলবো না এখানেই শেষ করব লাইভটা? একটু বলো দেখি, দুজন যারা দেখছো একটু আমাকে কমেন্ট করো যে আমি আর বলবো না এখানেই শেষ করব গল্পটা। তাহলে এখানেই শেষ করি। 10টা 20 বাজে। তাহলে এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট সবাইকে। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.